শীতকালে প্রচন্ড ঠান্ডার মধ্যেই সকাল হতে না হতে সাথী ঘুম থেকে উঠে পড়ে, কারণ ছোটবেলা থেকে সে বরাবরই সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। তার যেহেতু অনেকগুলো ভাই বোন ছিল, তাই বাপের বাড়িতে ঘুম থেকে উঠে তাকেই সব কাজ করতে হতো। ঘরবাড়ি গুছিয়ে রাখা, অসুস্থ বাবা মায়ের খেয়াল রাখা, এছাড়াও ভাই বোনেদের স্কুলে টিফিন তৈরি করে দেওয়া, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ইত্যাদি। তাই সাথীর কখনোই বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস নেই। কিন্তু এসব করতে গিয়ে সাথী পড়াশোনা শিখতে পারেনি। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই এমনই একদিন শীতকালের সকালবেলা সাথী 7টা বাজতেই ঘুম থেকে উঠে পড়ে। সে স্নান করে সোজা রান্নাঘরে চলে যায়। আজকে আমি সবার জন্য গরম গরম কচুরি আর তরকারি রান্না করব। তার সাথে আমি সবার জন্য চা বানিয়ে নিই। আমার শ্বশুরবাড়ির লোকেরা এখনো ঘুম থেকে ওঠেনি। গরম গরম চা না খেলে ওদের মনে হয় না ঘুম ভাঙবে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বেলা পর্যন্ত ঘুমায়। সাথী যখন তার শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের ঘরে চা দিতে যায়, তখন সাথীর পায়ের নুপুরের আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। উফ বৌমা, এই শীতের সকালে তুমি পায়ে নুপুর পরে সারা বাড়িতে ছমছম করে ঘুরে বেড়াবে না? আমাদের ঘুম ভেঙে যায়, তবুও তুমি আমাদের কথা শুনবে না? একটু আরাম করে ঘুমাবো, তোমার জ্বালায় তার উপায় নেই। মা, বেলা 9টা বেজে গেছে। আমি বাড়ির সব কাজ করে ফেলেছি। আপনাদের জন্য গরম গরম চাও বানিয়ে নিয়ে এসেছি। আপনারা এবার উঠে চাটা খেয়ে নিন। সবে মাত্র 9টা বাজে আর তুমি এখন আমাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছ? কালকে অনেক রাত আমি বাড়ি ফিরেছি, তাই এখন আমার ঘুম থেকে ওঠার সময় হয়নি। তুমি বেলা 12টার আগে আমাদেরকে ডাকবে না। যাও, ঘর থেকে বেরিয়ে যাও, আমাদেরকে ঘুমাতে দাও। এই কথা বলে তারা আবার কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে, যা দেখে সাথীর খারাপ লাগে। কারণ তার মনে হয় সে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে, তাই হয়তো তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই বিরক্ত বোধ করে। অন্যদিকে সাথীর ননদ, স্বামী, বড় যা, বড় ভাসুর সবাই তখনও পর্যন্ত নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকে। তাই সাথী কোনো উপায় না পেয়ে একা একা বাড়ির বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে সাথী প্রতিবেশীদের সাথে গল্প করতে শুরু করে। বিমলা কাকিমা, তুমি কি আজকে ছাদে আচার শুকাতে দেবে? বিকালবেলা আমাকে একটু আচার দিয়ে যেও তো। আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ শীতকালে আচার খেতে চায় না, কেন কি জানি আমি বুঝে উঠতে পারি না। আমি তো আচার ছাড়া ডাল ভাত খেতেই পারি না। সাথী এভাবে বারান্দায় দাঁড়িয়ে জোরে জোরে প্রতিবেশীদের সাথে গল্প করলে তার ননদের ঘুম ভেঙে যায়। তাই প্রিয়াঙ্কা খুবই বিরক্ত বোধ করে। সে কানে বালিশ চাপা দেয়। কি অসহ্যকর! দাদা কোথা থেকে এই মূর্খ মেয়েটাকে বিয়ে করে এনেছে কি জানি। এত সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে কেউ এত জোরে জোরে কথা বলে। আমার এত ভালো শীতের ঘুমটা ভেঙে গেল। এবার হাজার কষ্ট করলেও আমার ঘুম আসবে না। কালকে সারা রাত আমি কলেজে সেমিস্টারের জন্য পড়াশোনা করেছি। অবশ্যই অশিক্ষিত মূর্খ মেয়েটা সেমিস্টারের মর্ম বুঝবেই বা কি করে। দেখতে দেখতে এভাবেই বেলা 12টা বাজলে সাথীর শ্বশুরবাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পড়ে। তারা একে একে ড্রয়িং রুমে এসে জড়ো হয়, কিন্তু তারা সবাই মিলে সাথীকে বকাবকি করে। বৌদি, তোমার কমন সেন্সের খুব অভাব আছে জানো তো। শুধুমাত্র তোমার একটা মাথা আছে, সেটাও খারাপ না হলে কেউ এত সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করে না, গল্প করে না, তাও আবার ডাল ভাত আচারের গল্প। ছি! সকালবেলা কোথায় গল্প করলাম? ওটা তো 11:30টার সময় আমি বারান্দায় জামা কাপড় মেলতে গিয়েছিলাম। তখনই বিমলা কাকিমার সাথে দেখা হলো, তাই একটু কথা বলেছি। ওটা আবার সকাল হলো নাকি? সারা পাড়ার লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। তোমরাই শুধু বেলা 12টা পর্যন্ত ঘুমাও। শীতে এমনিতেই বেলা ছোট হয়, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে বাবা, চুপ করো। উফ, এখন তোমার জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। আসলে তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করনি তো, তাই রাত জেগে পড়াশোনা করার মর্ম তুমি বুঝবে না। যাও, আমাদেরকে গরম গরম কফি বানিয়ে খাওয়াও। প্রিয়াঙ্কা এই কথা বললে সাথীর কিছু করার থাকে না, কারণ সে মূর্খ বলে সবসময় তাকে শিক্ষিত শ্বশুরবাড়ির লোকেদের কাছে কথা শুনতে হয়। সাথী রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসে। কফি খাওয়ার পর তারা যখন একসাথে ব্রেকফাস্ট করতে বসে, তখন সাথী সবাইকে গরম গরম কচুরি এবং তরকারি পরিবেশন করে। বৌমা, তুমি এই কচুরিগুলো কখন বানিয়েছো? পুরো শক্ত হয়ে গেছে, দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছে না। ইস, পুরো তেল ঝরে পড়ছে। আমাদের এরকম তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস নেই। শীতের দিন সকালে তো সবাই কচুরি আলুর দম খেতে ভালোবাসে মা, আর আপনারা বলছেন আপনাদের এসব খাওয়ার অভ্যাস নেই। আমি আসলে সকালবেলা এগুলো রান্না করেছি বলে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে। আমি এখনই গরম করে নিয়ে আসছি।
না, এসব গরম করার কোনো দরকার নেই। তুমি বরঞ্চ এগুলো ফেলে দাও, কারণ এমনিতেই বেলা 12টা বেজে পার হয়ে গেছে। তাই এখন আমরা ব্রেকফাস্টে উপমা খাবো, কারণ দুপুরবেলা আবার লাঞ্চ করতে হবে তো। এই কথা শুনে সাথী আর কথা বাড়াতে চায় না। তার রান্না করা খাবার সে বাধ্য হয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং আবার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম উপমা বানিয়ে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও সাথীর শ্বশুরবাড়ির লোকেরা বেলা 12টার আগে ঘুম থেকে উঠতে চায় না। কিন্তু বৌমা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে সারা বাড়ির কাজ করে, তাই সেই আওয়াজে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। একদিন রাত্রিবেলা 12টার সময় সাথী যখন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকে, তখনও পর্যন্ত তার স্বামী বিপ্লব ল্যাপটপে অফিসের প্রজেক্ট করতে ব্যস্ত থাকে। কাজের কত চাপ। সাথী, তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কেন বলো তো? যাও, আমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসো, তা নাহলে আমার মাথা কাজ করছে না। প্রজেক্টের অনেক চাপ বেড়েছে। সে কি, এখন রাত্রি 12টার সময় তুমি কফি খাবে? আমি শুনেছিলাম রাত্রিবেলা কফি খেলে কিন্তু ঘুম আসে না। এখন তোমাকে কফি খেতে হবে না, আমি বরঞ্চ তোমাকে একটু গরম জল করে দিচ্ছি, তুমি গরম জল খাও। আমার এমনিতেও খুব ঘুম পাচ্ছে। উফ, মূর্খের মতো কথা বলো না। অবশ্য জীবনে পড়াশোনা তো করোনি, চাকরি বাকরিও তো করোনি, তাই অফিসের প্রজেক্ট সাবমিশনের ব্যাপারে তুমি কি বুঝবে? আমার এমনিতে অনেক কাজের চাপ চলছে, তাই আমার সাথে বকে এখন কথা বাড়িও না। যাও, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য কফি করে নিয়ে এসো প্লিজ। বিপ্লব এই কথা বললে সাথীর ভীষণ খারাপ লাগে, তাই সে শীতের মধ্যে কম্বল থেকে বেরিয়ে রাত্রিবেলা রান্নাঘরে যায় এবং স্বামীর জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসে। বিপ্লব সেদিন প্রায় রাত 3টে পর্যন্ত অফিসের কাজ করে। দেখতে দেখতে সকাল 7টা বাজলেই সাথী ঘুম থেকে উঠে ঘরের আলো জ্বালিয়ে দেয়, কিন্তু বিপ্লবের কাছে তখন সেটা মাঝরাত্রি। তাই বিপ্লব সাথীর উপর খুবই রেগে গিয়ে বলে, সাথী, তোমার সাথে তো দেখছি এক ঘরে থাকা যাবে না। কালকে কত রাত্রি পর্যন্ত আমি অফিসের কাজ করেছি, আর তুমি সকালবেলা ঘরের আলোটা জ্বালিয়ে দিলে। খুব জ্বালাতনে পড়লাম তোর। না, আসলে আমি আলমারি থেকে আমার গরম জামাগুলো বার করছিলাম। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না বলে লাইটটা জ্বালালাম। আমি এখনই বন্ধ করে দিচ্ছি। এই বলে সাথী আলো বন্ধ করে দেয়, কিন্তু সে এতটাই মূর্খ যে সে আলো বন্ধ করে ঘরের জানালাগুলো খুলে দেয়। শীতের দিনে এমনিতেই ঘরে একটা ভ্যাপসা গন্ধ হয়, তার উপর এরা কেউ জানালা দরজা খুলতেই চায় না। আমি সবার ঘরে জানালা দরজাগুলো খুলে দিই, তাহলে শীতের দিনে রোদ আসলে ঘরটা গরম হয়ে থাকবে, তাহলে আর শুধু শুধু হিটার চালিয়ে ইলেকট্রিক বিল পোড়াতে হবে না। এই বলে সাথী ঘরের জানালা খুলে ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে বিপ্লবের আর কিছুতেই ঘুম আসে না। শুধু তাই নয়, সাথী তার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ এবং বড় জায়ের ঘরে গিয়েও জানালা দরজা খুলে দেয়, যার ফলে শীতের দিনে সকালবেলা সবাই ঠান্ডায় কাঁপতে শুরু করে। তুমি কি করছো বলো তো? কালকে রাত্রিবেলা আমি আর তোমার দাদা সিনেমা দেখে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরেছি, আর তুমি সকালবেলা আমাদের ঘরে ঢুকে দরজা জানালা খুলে দিচ্ছ। ঘরে তো ঠান্ডা হাওয়া ঢুকছে, আমাদের ঘুম নষ্ট হয়ে গেল একেবারে। ওরে বাবারে, কি ঠান্ডা! শীতের দিনে ঘরে রোদ আসা খুব ভালো। তুমি তো আর সারাদিন অফিসে কাজ করো না, তাই তুমি সকালবেলা উঠে আমার সাথে বাড়ির কাজগুলো অন্তত করতেই পারো। আমার কোনো দরকার নেই, আমি তোমার মতো অত ভালো নই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করব। আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন বেলা 12টা পর্যন্ত ঘুমাতে পারি, তাহলে আমি কেন ঘুম থেকে উঠতে যাব? তাছাড়া তুমি নিজে বাড়ির চাকরগুলোকে সব ছাড়িয়ে দিয়েছো, কারণ তুমি একা হাতে বাড়ির কাজ করতে চাও। কিন্তু শীতকালে তো আমার পক্ষে বাড়ির কাজ করা সম্ভব নয়, তাই দয়া করে আমাকে ঘুমাতে দাও। আমার বিউটি স্লিপ নষ্ট করবে না। স্নেহা এই কথা বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু তবুও সাথীর শ্বশুরবাড়ির লোকেদের বেলা 12টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস কিছুতেই যেতে চায় না। তারা শীতের মধ্যে বেলা 12টার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এবং আবার যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ছেলেরা খাটে বসে ওয়ার্ক ফ্রম হোমে ল্যাপটপে কাজ করে। প্রিয়াঙ্কা শীতের জ্বালায় বিছানায় বসেই পড়াশোনা করে, আর স্নেহা সারাদিন বিছানায় বসে বসে ফোন দেখে, কারণ সাথী সেই বাড়িতে আসার পর তারা এতটাই আরাম পেয়েছে যে তারা আর কিছুতেই বিছানা থেকে নামতে চায় না। এরই মধ্যে একদিন সাথীর 2 ভাই এবং বোন তাকে ফোন করে। ও, তোরা আজকে আমাদের বাড়িতে আসছিস? হ্যাঁ, আয় না, অনেকদিন তোদের সাথে দেখা হয়নি। তোরা আমাদের বাড়িতে এলে সবাই কিন্তু খুব খুশি হবে, তারপর আমরা একসাথে অনেক মজা করব। তাড়াতাড়ি চলে আয়। সেদিনই সাথীর 2 ভাই এবং বোন তার শ্বশুর বাড়িতে ঘুরতে আসে, কিন্তু সাথীর 2 ভাই বোনকে দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা খুব একটা খুশি হয় না। সেদিন রাত্রিবেলা সাথী তার 2 ভাই এবং বোনের সঙ্গে গেস্ট রুমে ঘুমায়।
দিদি, আমরা কিন্তু আজকে রাত্রিবেলা ঘুমাবো না। তোর মনে আছে তো, বিয়ের আগে শীতের রাতে আমরা কম্বলের তলায় বসে ভাই বোনেরা মিলে একসাথে লুডো খেলতাম? তাই আজকে আমরা লুডো খেলবো, তারপর অনেক রাত করে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কারণ এমনিতেই আমার শ্বশুরবাড়ির লোকেরা বেলা 12টা পর্যন্ত ঘুমায়। তাই কালকে যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি, কেউ কিছু মনে করবে না, বরঞ্চ খুশি হবে। এই বলে সাথী তার ভাই বোনেদের সাথে কম্বলের তলায় বসে একসাথে লুডো খেলে। তাই পরের দিন সকালবেলা কিছুতেই সাথীর ঘুম ভাঙতে চায় না। একি ছোট বৌমা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠেনি কেন? আজকে আমার 2 ছেলে অফিসে যাবে, আমার মেয়ের পরীক্ষা আছে, ওদেরকে খেতে কে দেবে? প্রত্যেক দিন যখন আমরা বেলা পর্যন্ত ঘুমাই, তখন নিজে সকালে উঠে আগে আগে সব কাজ করে নেয়, খাবার দাবার রান্না করে। কিন্তু আজকে ভাই বোন এসেছে বলে কোনো পাত্তাই নেই। এখন সব কাজ আমাকে আর বড় বৌমাকে করতে হবে নাকি? সেদিন বাধ্য হয়ে সাথীর শাশুড়িমা এবং বড় যা বাড়িঘর পরিষ্কার করে এবং রান্না বান্না করে সবাইকে খাওয়ায়। দেখতে দেখতে এভাবে বেলা 12টা বাজলে সাথী ঘুম থেকে ওঠে। কিন্তু সাথীকে দেখা মাত্রই তার বড় যা এবং শাশুড়ি তাকে নানান কথা শোনাতে শুরু করে দেয়। কেন? আমি তো মূর্খ, সকালবেলা ঘুম থেকে উঠি বলে আপনাদের খুব অসুবিধা হয়, তাহলে আজকে আবার আপনারা আমাকে কথা শোনাচ্ছেন কেন? আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বলে মূর্খ, কিন্তু আপনাদের মতো বেলা 12টার সময় ঘুম থেকে উঠলেও আমি মূর্খ, কারণ আপনাদেরকে দেখে আমি বেলা 12টার সময় ঘুম থেকে ওঠার সাহস পেলাম। আজকে যখন এতই আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাহলে কালকে রাত্রিবেলা আমাকে বলেননি কেন? সাথী এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে চুপ করে থাকে, কারণ সাথী একেবারে উচিত কথাই বলে। সেদিনের পর থেকে সাথীর শ্বশুরবাড়ির লোকেরা আর বেলা 12টা পর্যন্ত ঘুমায় না। তারা প্রত্যেকদিন সকাল 8টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে, যা দেখে সাথী খুবই খুশি হয়। ধীরে ধীরে সাথীর শ্বশুরবাড়ির লোকেরাও সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করে ফেলে। রিয়া, প্রিয়া এবং টিয়া 3 বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তাদের বাবা মোহন বাবুর একটা অনেক বড় ধাবা ছিল। তার ধাবায় নানান রকমের খাবার পাওয়া যেত। ধাবার বিক্রি বাটা অনেক বেশি হওয়ায় তাদের আর্থিক ইনকাম অনেক বেশি ছিল। তাদের ধাবায় সচরাচর সবসময় অনেক অনেক মানুষের ভিড় লেগেই থাকতো। মোহন বাবুর 3 মেয়ে অনেক বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। মোহন তার 3 মেয়ের সঙ্গে সঙ্গে নিজের বউকেও অনেক ভালোবাসতো। এক কথায় তাদের পরিবারটা খুবই হাসি খুশি পরিবার ছিল। তাদের জীবনে দুঃখ কষ্টের কোনো জায়গাই ছিল না। মোহনের ধাবায় তার নিজের ছোট ভাই কালু কাজ করত। কালুর বউ পূর্ণা খুবই কূটনৈতিক ও নিষ্ঠুর মহিলা ছিল। কালু, আর কতদিন তোমার দাদার কাছে দাসত্ব খাটবে বলো তো? আমার আর এসব সহ্য হচ্ছে না। তোমার দাদা আজকে তোমার বৌদিকে সোনার নেকলেস কিনে দিয়েছে। আমাদের এই গরিবের জীবন আর ভালো লাগছে না আমার। কি করব বলো পূর্ণা, সবই তো কপাল। কপাল না, কপাল নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তুমি সারা জীবন বোকাই থেকে যাবে। আমাদের ছেলেটার কথা একবারও ভেবেছো? ওর ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে তো। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু কি করতে হবে সেটা তো বলো। কি করলে তুমি খুশি হবে বলো? তোমার জিলিপির মতো পেঁচানো কথা আমি কিচ্ছু বুঝি না, কি বলবে খুলে বলো। আচ্ছা বলছি, শোনো ভালো করে। তোমার দাদার ধাবাটা হলো একটা খাজানা। ওই ধাবাটা যেভাবেই হোক আমাদের হাতিয়ে নিতে হবে। ওই ধাবাটা আমাদের হয়ে গেলে আমাদের আর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। শুধু ধাবা নয়, ওদের ওই বিশাল বড় বাড়িও আমাদের হয়ে যাবে। কিন্তু কিভাবে সেটা তো বলো। আরে তুমি মূর্খ কেন এত? তোমার দাদার বৌদিকে মেরে ফেলতে হবে, তবেই আমরা আরামে জীবন কাটাতে পারবো, বুঝেছো? আমি একটা গুন্ডার সঙ্গে কথা বলছি, ওদেরকে আমি কালকেই উপরে পাঠিয়ে দেব। এভাবেই পূর্ণা ও কালু দুজনে মোহন ও তার বউকে মেরে ফেলার প্ল্যান করে। মোহনের বিশাল বড় ধাবা এবং বাড়ি গাড়ি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করেছিল। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন মোহন ও তার বউ পিয়ালি ধাবা বন্ধ করে বাড়ি ফিরছিল। তখন কালুর ঠিক করে রাখা গুন্ডাগুলো গাড়ি করে এসে মোহন এবং তার বউয়ের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তারা সঙ্গে সঙ্গে মারা যায়। 3 মেয়ে বাবা মাকে হারিয়ে খুবই ভেঙে পড়ে। তাদের বয়স অনেক কম ছিল। বড় মেয়ের বয়স ছিল মাত্র 12 বছর, মেজ মেয়ে প্রিয়ার বয়স ছিল 10 বছর, আর টিয়া ছিল মাত্র 8 বছরের। বাবা মা, তোমরা আমাদের 3 বোনকে একা ফেলে কেন চলে গেলে? তোমাদেরকে ছাড়া আমরা 3 বোন কিভাবে থাকবো? আমরা কার কাছে থাকবো? আমাদেরকে কে দেখবে?
কাঁদিস না মা, আমি আর তোর কাকু আছি তো। আমরা তো তোর বাবা মায়ের মতোই, তোরা একদম চিন্তা করিস না। আজ থেকে তোরা আমাদের কাছেই থাকবি, আর আজ থেকে আমরাই তোর বাবা মা। এভাবেই পূর্ণা ও কালু সকলের সামনে ভালো সাজার নাটক করতে থাকে। পূর্ণা এবং কালু তাদের ঘরবাড়ি ছেড়ে মোহনদের বাড়িতে এসে থাকতে শুরু করে। কয়েকদিন তারা 3 বোনের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। তারা চালাকি করে ঘরবাড়ি এবং ধাবা নিজেদের নামে করে নেয়। ঠিক তারপর থেকেই শুরু হয় 3 বোনের উপর অকথ্য অত্যাচার। পূর্ণা সবার আগে 3 বোনের পড়াশোনা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তাদেরকে দিয়ে বাড়ির কাজ এবং ধাবার কাজ করাতে শুরু করে। রিয়া, প্রিয়া এবং টিয়া 3 বোনকেই সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটতে হতো। কালু মেজো মেয়ে প্রিয়াকে ধাবায় কাজ করাতে নিয়ে যেত, আর রিয়া এবং টিয়াকে বাড়িতে কাজবাজ করাতো। একদিন পূর্ণার ছেলে মন্টু তাকে বলে, মা, ও মা, আমি ফুচকা খাবো। আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছে। আমাকে ফুচকা এনে দাও, আমি ফুচকা খাবো। ওরে বাবা রে, আমার ছেলেটা ফুচকা খাবে? একটু অপেক্ষা কর বাবা, আমি এখনই ফুচকা আনিয়ে দিচ্ছি। এই রিয়া, এদিকে আয় তাড়াতাড়ি। কি রে, শুনতে পাচ্ছিস? এদিকে আয়। হ্যাঁ কাকিমা, বলো, তুমি আমায় ডাকলে? হ্যাঁ ডাকলাম, তোমাকে অমৃত খেতে ডাকিনি এখানে। কোনো কাজ বলবো বলেই ডেকেছি নিশ্চয়ই। এই নে 50 টাকা ধর, বাজার থেকে 50 টাকার ফুচকা নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আসবি। মন্টু অনেকক্ষণ থেকে ফুচকা খাবে খাবে করছে। আর হ্যাঁ, আমার ছেলে খাবে, ঝাল কম দিতে বলবি। কিন্তু কাকিমা, বাইরে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য আমার খুব শীত করছে। আমি বাইরে কি করে যাব? এখন তো আবার অনেক রাতও হয়ে গেছে। বৃষ্টি পড়ছে? শীতকালের শুরুতে এরকম অল্প অল্প একটু বৃষ্টি হয়। এই বৃষ্টির জলে ভেসে তুই অন্য জগতে চলে যাবি না। অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিছু হবে না। যা তাড়াতাড়ি যা। পূর্ণার কথা শুনে রিয়া ফুচকা আনতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফুচকা নিয়ে বাড়িতে আসে। তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছি তুইও তোর বাবা মায়ের মতো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছিস। ফুচকা আনতে এতক্ষণ লাগে? কি করছিলি এতক্ষণ? কাকিমা, ফুচকার দোকানে তো লম্বা লাইন ছিল, তাই ফুচকা আনতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, রতনের দোকান থেকে ফুচকা এনেছিস তাই তো? রতন 10 টাকার 6টা ফুচকা দেয়। 50 টাকা 30টা ফুচকা হওয়ার কথা। এখানে দাঁড়া, আমি ফুচকাগুলো গুনে দেখবো। একটা ফুচকাও যদি কম হয়েছে, তোর পিঠের ছাল আমি তুলে নেব। তোরা তো 3 বোনে ফুচকা খেতে আবার ভালোবাসিস। কোনো ঠিক নেই আমার ছেলের ফুচকাতে থাবা বসিয়েছিস। না কাকিমা, আমি একটাও ফুচকা খাইনি। আমি সত্যি বলছি, আমি একটাও ফুচকা খাইনি। ফুচকাওয়ালা যেমন ভাবে দিয়েছে আমি ঠিক সেভাবেই নিয়ে চলে এসেছি। তুমি গুনে দেখো, 30টাই ফুচকা থাকবে। পূর্ণা ফুচকাগুলো দেখে খুবই রেগে যায়। একই, ফুচকাগুলো সব ভেঙে গেছে কেন? শয়তান মেয়ে, তুই ফুচকা খেয়ে নিলে আমি ধরতে পেরে যাব বলে ফুচকা খাসনি সে না হয় বুঝলাম। আর আমি এটাও বুঝেছি যে তুই ইচ্ছা করে ফুচকাগুলো ভেঙে নিয়ে বাড়িতে এসেছিস, যাতে আমি আর আমার ছেলে মজা করে ফুচকা খেতে না পারি। না কাকিমা, আসলে খুব জোরে বৃষ্টি পড়ছিল বলে আমি ফুচকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরেছি, আর তাই জন্যই ফুচকাগুলো ভেঙে গেছে। ঠিক আছে, এবার ন্যাকামি বন্ধ কর। আচ্ছা, রান্নাঘরে গিয়ে রান্না কর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকায় নজর দিবি না একদম। পূর্ণার কথা শুনে রিয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায়। নে বাবা মন্টু, ফুচকা খাবি বলছিলি না? তোর যত ইচ্ছা ফুচকা খা। ঠিক তখনই সেখানে রিয়ার সবচেয়ে ছোট বোন টিয়া চলে আসে। তাদেরকে ফুচকা খেতে দেখে টিয়ারও ফুচকা খাওয়ার খুবই ইচ্ছা করে। ফুচকা দেখে তার মুখে জল চলে আসে। সে খুব ভয়ে ভয়ে বলে, কাকিমণি, ও কাকিমণি, আমাকে একটা ফুচকা দাও না। অনেকদিন হয়ে গেছে আমি ফুচকা খাইনি। সেই অনেকদিন আগে বাবা আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল, তারপর থেকে আমি একদিনও ফুচকা খাইনি। বাচ্চা মেয়ে টিয়ার কথা শুনে পূর্ণা খুবই রেগে যায়। রাক্ষসী মেয়ে, ফুচকা খাবি? হ্যাঁ, ফুচকা খাবি? তোর বাবা মা কি এখানে ফুচকা জমা করে রেখে গেছে যে তোদেরকে আমি ফুচকা খাওয়াবো? তোর সাহস কি করে হলো আমার ছেলের ফুচকার দিকে নজর দেওয়ার? না কাকিমণি, আমি নজর দিইনি তো। আমি তোমার কাছে একটা ফুচকা চেয়েছি শুধু। দাও না কাকিমণি, আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছে। কোনো ফুচকা হবে না। আর আজকের পর থেকে যদি আমার ছেলের খাবারে নজর দিয়েছিস, তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি আমাকে বাড়ি থেকে কেন বের করবে? এই বাড়িটা তো আমাদের। আমরা তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব। তোমরা আমাদের বাড়িতে এসেছো কেন? কি ছোট মুখে বড় বড় কথা? তোকে ফুচকা খেতে দিইনি বলে তুই এত বড় বড় কথা বলবি?
এই বাড়িটা আগে তোদের ছিল, এখন এই বাড়িটা আমাদের হয়ে গেছে। এমনি এমনি তুই শুনবি না, দাঁড়া, তোকে শাস্তি দিতেই হবে। এই বলে পূর্ণা টিয়াকে খুবই মারধর করতে শুরু করে। টিয়া খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে। দিদি বাঁচা, দিদি আমাকে দেখ না, কাকিমা আমাকে মারছে। দিদি কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। টিয়ার কান্নার আওয়াজ পেয়ে রিয়া তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। কাকিমণি, তুমি আমার বোনকে মারছো কেন? দয়া করে আমার বোনকে মেরো না, ছেড়ে দাও আমার বোনকে। রিয়া কোনো রকমে তার বোনকে পূর্ণার হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে নিয়ে অন্য ঘরে চলে যায়। কাঁদিস না বোন, আমাকে বলতো কাকিমণি তোকে মেরেছে কেন? তুই কি করেছিলি? দিদি আমি কিচ্ছু করিনি, মন্টু ফুচকা খাচ্ছিল, আমি শুধু বলেছিলাম আমাকে একটা ফুচকা দিতে। আমি ফুচকা চেয়েছি বলে কাকিমণি আমাকে খুব মেরেছে। তোর ফুচকা খাওয়ার ইচ্ছা করছিল, তুই আমাকে বলবি তো, কাকিমণিকে কেন বলতে গেলি? তুই চিন্তা করিস না বোন, আমি তোকে ফুচকা কিনে খাওয়াবো। এখন চুপ কর, কাঁদিস না। এভাবেই সময় কাটতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণা আরো বেশি অত্যাচারী হয়ে ওঠে। সে আরো বেশি লোভী হয়ে উঠেছিল। তাই সে আরো বেশি টাকার লোভে মোহনের 3 মেয়েকে বিক্রি করে দেবে বলে ঠিক করে। তাই সে মনে মনে একটা ফোন দিয়ে এঁটে ফেলে। রিয়া, প্রিয়া, টিয়া, কোথায় তোরা? এদিকে আয় তো। এই তো তোরা এসে গেছিস। তোরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নে তো, আজকে আমি তোদের 3 জনকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। পূর্ণার কথা শুনে 3 বোন ভীষণ পরিমাণে অবাক হয়। কাকিমণি, তুমি সত্যি বলছো? তুমি আমাদের 3 জনকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে? হ্যাঁ রে, আমি তোদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। আসলে কদিন আগে আমি তোদেরকে ফুচকা খেতে দিইনি তো, তাই আমি আজকে ভেবেছি তোদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে পেট ভরে ফুচকা খাওয়াবো। নে নে, তোরা 3 বোনে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পূর্ণার কথা শুনে 3 বোন খুবই খুশি হয় এবং তারা খুশি মনে ফুচকা খেতে যাবে বলে রেডি হয়। পূর্ণা 3 বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুটা দূর হেঁটে হেঁটে যাওয়ার পর পূর্ণা বলে, এই তোরা 3 জনে এখানে দাঁড়া, আমি তোদের জন্য ফুচকা নিয়ে আসছি। এই বলে পূর্ণা সেখান থেকে চলে যায়। 3 বোন সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটা লোক আসে। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদের কাকিমণির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। অচেনা লোকটির কথা শুনে 3 বোন খুবই ভয় পেয়ে যায় এবং তারা লোকটির সঙ্গে হাঁটা শুরু করে। লোকটি তাদেরকে অনেকটা পথ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। কাকু, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়। আপনি চলে যান এখান থেকে, আমরা নিজেরাই বাড়ি চলে যাব, আমরা আপনার সঙ্গে যাব না। এই চুপ কর, একদম বেশি কথা বলবি না। আমি যেখানে নিয়ে যাচ্ছি চুপ করে চল। তোদের কাকিমণি 50 লক্ষ টাকার বিনিময়ে তোদের 3 বোনকে বিক্রি করে দিয়েছে আমার কাছে। তোরা আমার হাত থেকে আর কিছুতেই রেহাই পাবি না, বুঝেছিস? এটা শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে লোকটি জোর করে তাদের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। রিয়া নিজের এবং তার বোনের প্রাণ বাঁচানোর জন্য রাস্তা থেকে কিছুটা ধুলোবালি তুলে লোকটির চোখে ছুড়ে দেয়। এর ফলে লোকটি কিছুক্ষণের জন্য কিছু দেখতে পায় না। এই সুযোগে রিয়া তার 2 বোনকে নিয়ে দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠে পড়ে। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দেয় এবং কয়েক ঘন্টা পর ট্রেনটা অন্য শহরে পৌঁছে যায়। 3 বোন অচেনা অজানা জায়গায় এসে পৌঁছায়। তারা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর একটা বুড়িমাকে রাস্তার ধারে ফুচকা বিক্রি করতে দেখে। বুড়িমা, তুমি কি আমাদের একটু সাহায্য করবে? আমরা খুব অসহায়, আমাদেরকে একটু থাকার জায়গা দেবে গো? রিয়া বুড়িমাকে তাদের জীবনের দুঃখের কথাগুলো বলে। সবকিছু জানার পর 3 বোনকে দেখে বৃদ্ধার খুবই মায়া হয়। আসলে বুড়ি মায়েরও এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে ফুচকা বিক্রি করে নিজের পেট চালাতো। সে তাদের 3 বোনকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে পেট ভরে খাবার খেতে দেয়। বুড়িমা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে তুমি এত পরিশ্রম করলে কি করে হবে? তোমার তো কেউ নেই। তুমি আমাদের 3 জনকে ফুচকা তৈরি করা শিখিয়ে দাও, আমরা 3 জনে তোমার হয়ে ফুচকা বিক্রি করব আর আমরা তোমার দেখাশোনা করব। রিয়ার মুখে এমন কথা শুনে বুড়িমায়ের চোখে জল চলে আসে, কারণ এই পৃথিবীতে বুড়িমাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো কেউই ছিল না। বুড়িমা তাদের 3 বোনকে ফুচকা তৈরি করা শেখায়। 3 বোন পরের দিন থেকে ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। তারা বুড়িমায়ের থেকেও সুস্বাদু ফুচকা তৈরি করতে সক্ষম হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ফুচকার বিক্রি অনেক বেড়ে যায়। কয়েক মাসের মধ্যেই তারা একটা বড় ফুচকার দোকান তৈরি করে ফেলে।
তাদের তৈরি করা ফুচকা খুবই প্রসিদ্ধ হয়ে ওঠে। এভাবেই তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়।